আচ্ছা দেখো তোমাদের এই যে নতুন সিলেবাসে দেখলাম এই অধ্যায়টা নাই, ম্যাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু তোমরা যেহেতু বলছো তোমাদের যারা ইমপ্রুভমেন্ট এদেরকে যদি পুরাতন সিলেবাসে প্রশ্ন করে তখন এখান থেকে তুই একটু পড়ার আসে কিছু প্রশ্ন আমাদের দেখতে হবে। আমরা আগে বলি যে কেমিস্ট্রি স্পেসিফিক যে এই কয়টা প্রশ্ন পড়বো এরকম কোনো বিষয় না, বা এটা আহ, কোনো সাবজেক্টের জন্য আমি ওইভাবে বলি না, শুধু কেমিস্ট্রি না, আর কেমিস্ট্রি তো আরো ব্যাপক। তো সেক্ষেত্রে ওই যে স্পেসিফিক কোনো প্রশ্ন করার দরকার নাই, তুমি টপিক পড়বা, সবই পড়বা, এর মধ্যে থেকে তখন দেখবা যে ভালো অ্যান্সার করতে পারবা। হয়তো বা 2-4 মার্কস ছুটলে ছুটতে পারে, কিন্তু তুমি যদি প্রশ্ন সিলেক্টিভ করতে যাও তখনই সমস্যা। আর কেমিস্ট্রি কোনটা কোন জায়গা থেকে করবে না করবে এটা হলো ওই যে বাজির মতো। ওই যে সিলেক্টিভ প্রশ্ন পড়ো, ওই যে জ্যাকপট লাগে লাগে না, এই যে 5 বছর লাগে না আর কি। হ্যাঁ, এই কারণে ওই জন্য যেহেতু এই 5 বছর সিলেক্টিভ পড়ছো, এবার সিলেক্টিভ পড়ার দরকার নাই। এবার মোটামুটি যা আসছে বিগত সময়গুলোতে সবই পড়বা, তখন দেখবা যে ফেল করার সুযোগ নাই। ওই জন্য যেহেতু এবার এবার ফেল করলে কয় হাজার টাকা জরিমানা। 6,000 টাকা স্যার। হুম, 6,000 টাকা জরিমানা, 6,000 টাকা দিয়ে ট্যুরে ট্যুরে যাইতে পারবো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা দেখো ওই যে ক বিভাগের প্রশ্নগুলো আমি ওইভাবে পড়াই না। কারণ হলো এই যে এইসব প্রশ্ন পড়াইতে গেলে, আমরা যখন এইসব প্রশ্নগুলো পড়াইতে যাই, আমি শুধু এটাই না, যে কোনো সাবজেক্টেরই ক বিভাগ কখনোই পড়াই না। কারণ যখন বড় প্রশ্নগুলো পড়াই, বড় প্রশ্নগুলোর মধ্যে ক ক বিভাগের প্রশ্নগুলো হয়ে যায় আর কি। হ্যাঁ, এই জন্য তোমাদের এখানেও জি স্যার। ক বিভাগ আমি পড়াবো না ওইভাবে। কিন্তু আমরা যখন এগুলা পড়াবো, কারণ আমি তো ওই যে বইয়ের পিডিএফ দেখানো, তখন সেখান থেকে তোমার ক বিভাগের পড়াগুলো হয়ে যাবে যতটুকু হয় আর কি। এখন দেখো আমরা, আমার কাছে এটা কার বই যেন সঠিক মনেও নাই, যার বই হোক আমি তোমাদের এই যে পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, তা আগে বলতেছি যে কেমিস্ট্রি পড়া হচ্ছে শুধু পরীক্ষার জন্য না, এটা হলো বেসিক, নিজের বেসিক স্ট্রং করবো। ওই জন্য আমরা নিজের বেসিককে ঝালাই করার জন্য যা যা পড়তে হবে সবগুলাই পড়বো, স্পেসিফিক পড়বো না। কারণ স্পেসিফিক পড়তে গেলে ওই পড়া বুঝতে হইলে ওই পড়ার মতো কিছু টার্ম আছে যেগুলো তোমরা বুঝবে না। এই জন্য আমরা সবকিছুই পড়বো মোটামুটি, যেগুলো দাগানো আর কি, দাগে রাখছি তোমাদের যা লাগবে তাই। এখন তোমাদের সাধারণত এই যে এই বছরও এই অধ্যায় থেকে প্রশ্ন মনে হয় আসে নাই, আসছে? এই অধ্যায় থেকে সম্ভবত প্রশ্ন আসে নাই ওইভাবে। আর ক বিভাগের প্রশ্ন রিপিট হইতে পারে। তাহলে এখন দেখো, প্রথম হলো মেজারমেন্ট, মাপন কি। আচ্ছা, প্রথমে দেখো মাপন কি। মাপন মানি হইলো তোমার। হ্যাঁ, প্রশ্ন একটা আসে যে কি প্রশ্ন, নাম কি? হুম, কোনটা, কোন বিভাগে আসছিল, ক খ না গ? আসে নাই মনে হয় স্যার, আমার তো গ খ বিভাগে বিভাগে আর গ বিভাগে আসে না। তাহলে আর ক সমস্যা নাই। বিভাগের ক বিভাগের গুলা ক- আসলে আসলো পড়তে হয়, না আসলো পড়তে হয়, ক বিভাগের জন্য কোনো সিলেক্টিভ নেই। ঠিক জি আছে, স্যার। প্রশ্নটা তো আমার কাছেও নাই। যেহেতু খ আর গতে আসে নাই, তার মানে কতে আসলো সমস্যা নাই, ওটা পড়তে হবে। আচ্ছা, তার মানে দেখো মাপন, মাপন মানে কি, এই যে টার্মটা যে নির্দিষ্ট বা প্রমাণ, পরিমাণের সাথে আমরা ভৌত রাশি মাত্রিক তুলনা। এখন হলো এই তুমি ঠিয়া মাপন মানে বলে দিলে হলো না, এই যে কথাটা, এই যে পরিমাণের সাথে, মানে নির্দিষ্ট পরিমাণের সাথে ভৌতিক রাশি। আমরা তো জানি যে কিছু রাশি আছে যে ভৌত রাশি আছে, স্কেলার রাশি আছে, তাই না? তারপর আরো বিভিন্ন রকম ভেক্টর রাশি আছে, আমরা এই জিনিসগুলোতে যাবো বিভিন্ন রকম।
তো দেখো, তার মানে এই যে তুমি যদি মাপনের ডেফিনেশন পড়তে যাও, and তুমি নিজের ভাষায় লিখলে হবে না। তুমি এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্মটা তোমাকে মনে রাখতে হবে। মানে কার সাথে কার, যে নির্দিষ্ট বা প্রমাণ পরিমাণের সাথে এই যে ভৌতিক রাশির তুলনা। তাহলে এখানে তুমি ভৌত না দিয়ে তুমি স্কেলার দিয়ে দাও বা অন্য কিছু দিয়ে দাও, তাহলে তার হইলো না। বা যৌগিক দিয়ে দাও, যে কোনো একটা কিছু দিয়ে দাও, তাহলে তো আর হবে না। তার মানে তোমাকে এখানে শুধু মনে রাখতে হবে জি কোনটা, স্যার। নির্দিষ্ট পরিমাণের সাথে তোমার ভৌত রাশির যে মাত্রিক পরিমাণ। হ্যাঁ, এই দুটা তুলনাটাই হচ্ছে মাপন। তাহলে তোমার এই যে এই কথাটা মনে রাখতে হবে। এখন তুমি যদি এখানে বানায় যায় এটা, এই দুইটা কথা না লিখে যদি অন্য কিছু যত এক পৃষ্ঠা লিখলো, তোমাকে মার্কস দিবে না। হ্যাঁ, তার মানে, এবং এই দেখো, এই যে ভৌত রাশিটি একটা প্রমাণ পরিমাণের কত গুণ তা বের করাই হচ্ছে কি মাপন। এই যে কারণ হলো কি, এই যে মাপন বলতে তো আমরা বললাম যে নির্দিষ্ট পরিমাণের সাথে কাকে, ভৌত রাশিকে। তাহলে তো আমরা উল্টাভাবে যদি বলি, উল্টাভাবে তাহলে আমরা বলতে পারি এই যে ভৌত রাশিটাকে একটা প্রমাণ পরিমাণের কত গুণ, এই যে প্রমাণ পরিমাণের কত গুণ, এই যে এটার কত গুণ। তাহলে এই ভৌত রাশিটা এই প্রমাণ পরিমাণের কত গুণ, এটা আমি এটা বের করাই হচ্ছে কি মাপন। এটা মানে প্রথমে দিছে একভাবে সংজ্ঞা, এখানে দিছে কি ওই কথাটা একটু ঘুরাইয়া বলছে। তাহলে এই দুইটা কথাই তোমাকে মনে রাখতে হবে। এটুকু মনে রাখলে পরেরটা মতো তুমি মনে রাখতে পারবা। এটুকু যদি মনে রাখতে পারো যে প্রমাণ পরিমাণের সাথে যে ভৌতিক রাশির যে মাত্রিক যে তুলনাটাকে আমরা বলি মাপন বলি, তার মানে এটা যদি আমি ঘুরে বলতে যাই, তাহলে বলতে পারবো যে এই ভৌত রাশি, এই ভৌত রাশিটা এই যে প্রমাণ পরিমাণের কথা বলছে, এই প্রমাণ পরিমাণের কত গুণ, এটা আমি বের করতে চাইবো যার মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে, সেটাই হচ্ছে মাপন। তার মানে তুমি এই স্পেসিফিক কথাটা টু দা পয়েন্টে তোমাকে বলতে হবে। হুম। তারপরে এগুলো 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 হলো জানার জন্য, এটা মাপন দ্বারা জীবনে আসবো না, এগুলো জানার জন্য। একক, তুমি তো জানো যে এককের বিভিন্ন পদ্ধতি আছে, এমকেএস, সিজিএস, আরো আছে, আমরা দেখবো। হ্যাঁ, এমকেএস এ কারা, সিজিএস এ কারা, জাস্ট এগুলো কখনো আসবে না, কিন্তু তুমি এগুলো জাস্ট জানার জন্য। তারপরে বিভিন্ন রাশির মাত্রা আছে, আমরা জানি মাত্রা বের করতে হয় কিভাবে। আমরা জানি যে এই যে এর আগে তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে পড়ছো যে বেগ, বেগ ভি মানে কি, ভি মানে এস বাই টি, মানে দূরত্ব বাই সময়। এগুলো তোমরা আগে পড়ে আসছো। তো দূরত্বের একক কি, জি স্যার। এই মাত্রা, দূরত্বের মিটার। মাত্রা কি, হ্যাঁ, একক মিটার, আর মাত্রা হলো এল। আর এল। সময়ের একক হলো সেকেন্ড, কিন্তু টি। সময়ের মাত্রা হলো টি। ওই হ্যাঁ, টি। এই যে এল জি স্যার। বাই টি। এবং আমরা জানি যে টি। কোন রাশি যদি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, মানে অর্থাৎ সাইড চেঞ্জ করে, তাহলে তার পাওয়ারের ইনভার্সন। মানটা, মানটা প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস মাইনাস হয়ে থাকলে যায়। প্লাস হয়। তাহলে এই টিটা আমি উপরে যখন লিখবো, তার মানে টি টি এখন আছে নিচে, এটাকে যখন আমি উপরে লিখি, তখন টির উপরে ইনভার্স হয়ে যায়। হ্যাঁ কোনো কিছু না থাকায় মানে ওয়ান আছে, ওয়ানটা মাইনাস হয়ে গেছে। এটা হলো, এগুলা আসবে না জানার জন্য। আর তুমি কেমিস্ট্রি পড়বা কিভাবে মাত্রা লিখতে হয়, এটা যদি তুমি বের করতে হয়, এটা যদি না জানো, তাহলে তো হয় না। জাস্ট এগুলো হলো একটু এমনি দেখতে পারো, না দেখলেও সমস্যা নাই, লিস্ট এতটুকু জেনে রাখো যে মাত্রা কিভাবে বের করে। তার মানে মৌলিক যে যেগুলো আছে, আমরা পরবর্তীতে দেখবো যে মৌলিক গুলা জানলে এগুলা বের করতে পারবা। এই যে, এই যে মৌলিক গুলা, এসআই এককের যে মৌলিক গুলা আছে, এই মৌলিক গুলা তোমাকে জানতে হবে। দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করি, কিন্তু দৈর্ঘ্য একক কি, মিটার। এই যে এম দ্বারা, মিটারটাকে এম দ্বারা প্রকাশ করে। বড় একক কি, কেজি। সময়ের একক কি, সেকেন্ড, এটাকে এস দ্বারা প্রকাশ করে। পদার্থের পরিমাণকে আমরা মোল দ্বারা প্রকাশ করি। এই এইসব জিনিসগুলো তোমাকে একটু জানতে হবে। এগুলো হলো এখন 8, 6, 7, 8, 9 এর প্ল্যান প্যানও জানে। এই কথাগুলো তোমাকে জানতে হবে, এটা কোনো পরীক্ষায় আসবে না, কিন্তু তুমি যদি কেমিস্ট্রি ভালো করতে চাও, তোমাকে এইসব কথাগুলো তোমাকে জানতে হবে। যে তাপমাত্রা একক কেলভিন, আরো আছে, এসআই এককে কেলভিন। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। আয়তন কি, ঘনমিটার। তো এটা ঘনমিটারকে আমরা এসআই তে এম 3 দ্বারা প্রকাশ করি, এম কিউব। ক্ষেত্রফলের একক কি, বর্গমিটার, এম² দ্বারা প্রকাশ করি। এইসব জিনিসগুলা তোমার কোথাও আসবে না, কিন্তু তোমাকে এই যে এই কয়টা জিনিস জানতে হবে। তারপরে তোমাকে এই, এর সাথে এটাও তোমাকে জানতে হবে যে শক্তি, শক্তির এসআই একক হলো জুল, যে দ্বারা প্রকাশ করে। ক্ষমতার একক হলো ওয়াট, ডব্লিউ দ্বারা প্রকাশ করে। চাপের একক হলো প্যাসকেল, পি দ্বারা প্রকাশ করে। বলের একক হলো নিউটন, এন দ্বারা প্রকাশ করে। এটা কোনো পরীক্ষায় আসবে না, কিন্তু তুমি যদি বেসিক স্ট্রং করতে চাও, কেমিস্ট্রি জানতে চাও, তোমাকে এগুলো জানতে হবে। আবার কেমিস্ট্রি বোঝার জন্য এগুলোর দরকার আছে, বিভিন্ন সময় কাজে লাগে। ঠিক আছে।
এগুলা কি আর রিপিট করার দরকার আছে আমার? জি না না স্যার, স্যার। এগুলা দেখলেও না হয়ে স্যার, যাবে এগুলো স্যার, পারবে না। এগুলা জানা আছে। হ্যাঁ, এগুলা জানা থাকলে তো ভালো, আর না জানা থাকলে এগুলো আবার দেখবা। আচ্ছা, এখন দেখো, ওই যে আমরা একটু আগে বলছি যে মাপন, যে নির্দিষ্ট পরিমাণের সাথে যে ভৌতিক রাশির যে তুলনা, এই মাপনের নির্ভুলতা কি? এমনিতে আমরা বুঝি যে নির্ভুলতা মানে কি। তুমি বুঝো না একটা জিনিস নির্ভুল মানে হইবে কি, তার মানে ভুলের পরিমাণ যত কম হবে, তাই না? এটা তো আমরা বুঝি নির্ভুলতা। তাহলে যে মাপের সঠিক। নির্ভুলতা, বা কোনো কিছু পরিমাণের সাথে সত্যিকার বা সর্বাধিক সম্ভাব্য মান। নির্ভুলতা বলতে এটাই তো বুঝবা, যে তোমার যদি 99.99 হয়, সেটা বেশি নির্ভুল নাকি 95.68 নির্ভুল, কোনটা? 99.99 স্যার। হ্যাঁ, তার মানে ধরো যে কোনো মানে হোক, ওই মানের মধ্যে চেষ্টা করবে হলে সর্বাধিক মানটা, সর্বোচ্চ মানটা যেটা, সেটাই হলো কি ওই মাপনের নির্ভুলতা। তার মানে এইটুকু যদি তুমি মাপনটা যদি ডেফিনেশনটা একটু আগে শিখছোই, তার মানে এই মাপনের ডেফিনেশনটা জানলে মাপ, এই নির্ভুলতা কি এটাও তুমি পারবা, কারণ এটা বিগত বছরে আসছে মাপনের নির্ভুলতা কি। তাহলে তুমি যখন মাপনের নির্ভুলতা বলবা, তখন তুমি যদি 1 মার্ক পুরা পাইতে চাও, অনেকে তুমি যদি এটুকু সত্যিকার এটুকু বলে দাও যে কোনো কিছু পরিমাপের জন্য সর্বাধিক বা সর্বোচ্চ যে মানটা সম্ভাব্য, সর্বোচ্চ, সর্বাধিক, সর্বোচ্চ বা সর্বাধিক যে মানটা, সেটাকে আমরা মাপনের নির্ভুলতা বলি। এন্ড এটুকু বললে তোমাকে 1 মার্ক দিবে না। এখানে যেমন আছে মাপনের নির্ভুলতা, তা তুমি আগে মাপনটা কি, কারণ মার্কস তো 1 মার্কস তো অনেক। তো তুমি মাপনটা কি এটা আগে বলে দাও, যে নির্দিষ্ট পরিমাণের সাথে যে ভৌতিক রাশির যে তুলনা, সেটাকে, সেটা হচ্ছে মাপন। তারপর তুমি বলো, মানে তুমি তারপরে বলো যে কোনো কিছু পরিমাপের সাথে এর সত্যিকার বা সর্বোচ্চ বা সর্বাধিক যে সম্ভাব্য মানের সমতা, সেটাকে আমরা বলি নির্ভুলতা। তার মানে তুমি যে যদি শুধু এইটুক বলে দাও, তোমাকে তো 1 মার্ক দিবে না। তার মানে তুমি মাপনটাকে এটুক এটুক বলো, তারপর তুমি নির্ভুলতাটা বলো, তখন দেখো তোমাকে 1 মার্ক না দিয়ে উপায় নাই। হ্যাঁ, তার মানে লেখাগুলো এইভাবে লিখতে হয়। তার মানে নির্ভুলতা বলতে কি বোঝায়, আমরা মাপটা কি সঠিক হয়েছে কি হয় নাই, বা সঠিক হলে কতটুকু সঠিক, ঠিক না? আর তুমি যদি একটা জিনিস করছো, করার পরে ধরো 90% হয়েছে, 90% হওয়া মানে তো হয়েছে, আরেকজনের 95% হয়েছে, তো তার তো হয়েছে, তাহলে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে না, যে কতটুকু হয়েছে, কতটুকু সে সঠিক। হ্যাঁ, তো এই যে এই কথাগুলো, তখন তুমি এইসব কথাগুলো বানায় লিখতে পারবা। কিন্তু আগের ওই কথাগুলো দেওয়ার পরে তারপর তুমি বানায় লেখো। নির্ভুলতা দ্বারা কি বোঝা যায়, যে একটা জিনিস কতটা সঠিক বা কতটা, মানে কম্পেয়ার করা যায় আর কি, কতটুকু সঠিক বা সর্বোচ্চ কতটুকু জানতে পারবা, তুমি কম্পেয়ার করতে পারবা। হ্যাঁ, তাহলে তুমি বানায় কিছু লিখতে পারবা, কিন্তু বানায় লেখার সব শুরুতেই বানায় লিখলে হবে না। শুরুতে তুমি এটা সম্পর্কে অ্যাকুরেট কথাটা তোমাকে বলতে হবে। এরপরে এই মাপনের সূক্ষ্মতা বা আগে ছিল কি নির্ভুলতা, এগুলা কিন্তু খুব কাছাকাছি। একটা হলো অ্যাকুরেসি, আর একটা হলো কি প্রিসিশন। তার মানে একটা হলো তোমার নির্ভুলতা আর যথার্থতা বা সূক্ষ্মতা। তার মানে এই দুটার মধ্যে কি মন দেখে মনে হয় না একই রকম? দুইটা দেখা একই রকম মনে হয়, যে সত্যিকার বা মানে নির্ভুলতা এবং সূক্ষ্মতা দেখে মনে হয় একই। মানে এটার মধ্যে আবার পার্থক্য রইল কই? কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হইলো কোনটা? এই যে দেখো, আমরা আগে বলছি যে কোনো কিছুর পরিমাপের সাথে সত্যিকার বা সর্বাধিক মানটাকে তুমি নির্ভুলতা হিসাবে ধরে নিবা। কিন্তু সূক্ষ্মতা হইলো কোনটা? তুমি কোন একটা মান বা নমুনাকে বারবার পরীক্ষা করতেছো, পরীক্ষা করার পরে যদি একই রকম মান আসে, তখন তুমি, এটা হলো তোমার সূক্ষ্মতা বা যথার্থতা। তুমি বারবার ধরো, তুমি অঙ্ক, কোন একটা অঙ্ক যে 5+2 মানে 7, তুমি যদি 20 বার করো, 20 বারে 7 হয়েছে, তার মানে এটা হলো তোমার সূক্ষ্মতা। আর যদি হয় যে ধরো 5+2, একজনে বলছে 4, একজন বলছে 5, একজন বলছে 6, তার মানে কি এটা হলো, ওইটা হলো তোমার নির্ভুলতা, যে ও মানে কাছাকাছি গেছে, যে যে 4 এর 5 যে বলছে সে একটু কাছাকাছি গেছে, 5 এর যে 6 বলছে সে আর একটু কাছাকাছি গেছে, আর 7 বলতে একদম অ্যাকুরেট হয়ে যেত। তো এটা দুইটা হলো এই যে নির্ভুলতা সূক্ষ্মতা। সূক্ষ্মতা মানে কি, তুমি একদম বারবার যতবারে করবা সেম মান আসবে, কিন্তু নির্ভুলতাতে কি, যতবারে করবা সেম মান আসবে না, যে কাছাকাছি ভ্যালু আসবে। কাছাকাছি ভ্যালুর মধ্যে যেটা সবচেয়ে কাছে, ওটাকে আমরা সবচেয়ে নির্ভুল ধরবো। এই দুটার মধ্যে এই সূক্ষ্ম ডিফারেন্সটা আছে, এটা কি বুঝছো? এই নির্ভুলতা যথার্থতার মধ্যে।
জি স্যার, জি একটুকু স্যার, বুঝতে পারছি বুঝা গেছে। পুরোটাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো ওইভাবে মনে রাখবো। তার মানে এমনি কিন্তু নর্মালি বাংলা ওই যে রাষ্ট্রবিজ্ঞানের মতো বানায় লিখতে গেলে মনে হয় যে নির্ভুলতা সূক্ষ্মতা কি যথার্থ এটা তো একই, এটার মধ্যে একই, কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। যে নির্ভুলতা মানে হলো আমার যে মানটা একদম কাছাকাছি, সঠিক মানের কাছাকাছি, ওইটা নির্ভুলতা। আর সূক্ষ্মতা হইলো আমি যতবারে করব সেম মানটা আসবে, অনুরূপ মান আসবে। এটাই হলো তোমার সূক্ষ্মতা, একটু মনে রাখবা। আর দাগানোর লাইন গুলা একটু মনে রাখবা। এই যে মাঝে মধ্যে তোমার মাপনের নির্ভুলতা এবং এই যে পুরাতন যারা সিলেবাসে আসো, আহ, এই মাপনের নির্ভুলতা এবং সূক্ষ্মতার মধ্যে পার্থক্য আছে, এটা গ বিভাগে অনেক সময় লেজ লাগাই আসে। স্যার, গত বছর আসছে স্যার। এটা আসছে শিওর? জি স্যার, আমার কাছে প্রশ্ন আপনারা দেখছেন না আজকে, এখনো আছে প্রশ্ন। আচ্ছা, কারণ হইলো আমার কাছে নাই, হইলো কারণ হচ্ছে এই যে এখন তো আমার কাছে নতুন সিলেবাসের ইয়া তো প্রশ্ন ব্যাংকটা, পুরাতন সিলেবাসের নাই, ওইটার মধ্যে এই অধ্যায়টা নাই, তো এই কারণে ইয়া করে নাই। তাহলে এটা যদি আসে তাহলে তো দরকার নাই। আর হইলো তুমি তো পড়ছোই কি, একটাকে তুমি পড়ছো না যে নির্ভুলতা কি সূক্ষ্মতা কি, তা তুমি তো একটাকে পড়ছোই। এখন পড়লে তো তুমি এত, তুমি যদি সত্যিকার অর্থে বুঝে থাকো তাহলে তুমি এটা থেকে পার্থক্য বানাতে পারার কথা। আসলো তুমি বানাতে পারার কথা যে নির্ভুলতা একটা ডেফিনেশন তুমি দিছো। এরপর হইলো এই যে আস্তে আস্তে এই যে দেখো, নির্ভুলতাকে আমরা কি পরম ভুল দ্বারা পরিমাপ করা হয়, আর এটাকে প্রমাণ বিচ্যুতি দ্বারা পরিমাপ করা হয়। আর এই যে নির্ভুলতা দ্বারা কি কতটুকু সঠিক এটা জানতে পারি। আর সূক্ষ্মতা দ্বারা যে একই মানগুলা অনুরূপ মান বারবার আসবে, আসে কিনা এটা বোঝা যাবে। হ্যাঁ, তবে এবার দেখো মাপ নির্ভুল হলে তার যথার্থতাও কি সঠিক হবে, সূক্ষ্মতা বা যথার্থতা সঠিক হলো তার নির্ভুলতা কি সঠিক নাও হতে পারে। পারে। কারণ তুমি বারবার ভুল করে একই অ্যান্সার বের করতে পারো। তুমি অঙ্ক করছো, বারবারে তোমার 5+2 মিলা কি 8 আসে, বারবারে আসবে। তুমি 8 বার করছো, 10 বার করছো, 10 বারে 5+2 মানে কত আসে? 8 বার। তার মানে কি এটা কি সঠিক? জি না। এটা তো সঠিক না। মানে বারবার আসলে যে সঠিক হবে নাও হতে পারে। যাই হোক, এটা যেহেতু আসছে ওইভাবে পড়া দরকার নাই। আর আসলো যেন অন্তত কাজটা যেন লিখতে পারো, কারণ তুমি যদি মেইন বেসিক থিমটা যদি জানো তাহলে তুমি জিনিসগুলা কিছু বানায় বের করতে পারবা। এই যে এগুলো একটু আসে, এগুলোর মধ্যে অনেক সময় একটু ভেজাল বাজে তোমাদের, এইসব জিনিসগুলা একটু আসে, এগুলা একটু দেখবা। যে গড়, গড় তো আমরা বুঝি, গড় কিভাবে বের করে বলো তো? সমজাতি যে রাশিগুলো আছে না, মোট সংখ্যা দ্বারা ভাগ করে আর কি, ইন টোটাল হ্যাঁ, দিক। রাশিগুলাকে আমরা যোগ করব, যোগ করে মোট সংখ্যা দ্বারা কি কয়টা রাশি সেটা দ্বারা আমরা ভাগ করে দেব। এটা হলো কি গড়। যেমন এখানে ধরো x1 x2 x3 এরকম xn, তাহলে মোট সংখ্যা হলো কয়টা? এনটা। তাহলে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পাই। হ্যাঁ, তো এগুলো তেমন কিছু না, এগুলো পারার কথা তোমাদের। এবং পরীক্ষাতে আসলে তুমি শুধু এই যে তুমি শুধু যদি মুখের কথাটা বলে দাও যে কতগুলো রাশিকে, রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়, এইটুকু তুমি বলছো, শুধু এইটুকু। আর আরেকজনে এইটুকু বলার পরে তারপরে বললো যে উদাহরণস্বরূপ যদি রাশিটি হয়, রাশিগুলো হয় x1 x2 x3 x4 ডট ডট xn এবং মোট রাশির সংখ্যা হয় n, তাহলে গড় হবে এরকম একটা সমীকরণ দিয়ে দেয়, তাহলে তোমার মানে যে এরকম লিখবে তাকে 1 দিবে নাকি তোমাকে 1 দিবে? তাকে এক যখন দিবে জি স্যার। স্যার। টাকা 1 দিবে, ওই জন্য ওই ওই জন্য তোমাদের দেখলাম ওই যে ইয়াতে সাজেশনে যে শর্ট প্রশ্নগুলো অনেক সময় দেখলাম যে এক কথা একদম বলে রাখে, ম্যাক্সিমাম গুলো এক কথা বলে রাখে। অনেক সময় তুমি তো এক কথায় সে একটু বাড়ানো সম্ভব, তো বাড়ানো সম্ভব, তুমি বাড়াও না কি জন্য? তুমি বড় গ বিভাগের প্রশ্ন দেখো না, কতগুলো লাইন লেখো, কয় মার্কসের জন্য? আর এখানে তুমি একদম 1 লাইন লেখা তুমি 1 মার্কস পাইতে চাও, এরকম হয়? ওইটা তো একটু একটু আর একটু 2 1 লাইন একটু বাড়ায় লিখলে তোমার ক্ষতি কি? মার্কসটা সিকিউর হয়। এটা তোমরা হইলো করো না, এটা করতে হবে। আর মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে আমরা রাশিগুলোকে যদি ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজালে নিম্নক্রম। মাঝখানে অবস্থিত রাশিটাকে আমরা কি বলি? মধ্যমা। মধ্যমা। মানে ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে যে কোনো, ধরো 1 থেকে 5 সংখ্যাগুলাকে, ধরো 1 2, এই অঙ্কগুলোকে আমরা সাজালাম, 3 4 5। এখন আমি এটাকে ধরো এর নিচের দিকে সাজালাম, ধরো এখান থেকে সাজালাম নিম্নক্রমে ঊর্ধ্বক্রমে,
যেভাবে হোক, এদিকে হোক বা এদিকে হোক, নিচ থেকে হোক। যে দিক থেকে আমি সাজাই, মাঝামাঝি যে মানটা, এটাই হলো কি তোমার মধ্যমা। মধ্যম। তো এই জিনিসগুলা আর যেমন জোড় সংখ্যক জিনিসের বেলা তো মাঝে দুইটা নেওয়া লাগবে না তাদের গড়? হ্যাঁ, যদি ইয়ে হয়, জোর হয় তখন, আর বেজোর হইলে তোমার সরাসরি এখান থেকে তুমি ইয়ে করতে পারো। মানে বিজোড় হলে সরাসরি তুমি নির্ণয় করতে পারবা, আর জোর হইলে তখন তুমি মাঝখানের যুগলের থেকে মানে মাঝখানের যে দুইটা আছে ওই দুইটা থেকে তুমি বের করতে পারবা। যাই হোক, এটুক যেমন এটুক তুমি বলার পরে এখানে তোমাকে সমীকরণ বলে না, তো তুমি উদাহরণস্বরূপ এরকম কয়েকটা সংখ্যা দিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দাও। এটুক লিখতে তো খুব বেশি সময় লাগে না, কিন্তু তোমার এটুক লিখলে তোমার তো 1 মার্ক সিকিউর হয়ে যায়। ঠিক আছে? এই- এইরকম মানে উদাহরণ যেখানে দেওয়া সম্ভব, সব যে কোনো প্রশ্নে চেষ্টা করবো উদাহরণ দেওয়ার জন্য। বা তুমি এখানে 1 2 না দিয়ে পরে x1 x2 x3 x4 5 এরকম করে দিয়ে দাও, দিয়ে তারপর তুমি বলো বলো উদাহরণ বলো, তখন দেখবে তোমাকে 1 মার্কে, ওই টাইমে সুযোগ থাকলে 1 মার্কে বেশি দিত, কিন্তু তোমরা এটা করো না। বুঝতে পারছো কিভাবে লিখতে হবে? জি স্যার। চেষ্টা করবা উদাহরণ দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমাদের গড় গেল, মধ্যমা গেল। এখন মাঝে মধ্যে এরকম আছে যে যে গড় বিচ্যুতি আসে, আপেক্ষিক গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, এগুলা একটু তোমাকে জানতে হবে। মানে সমীকরণটা জানলেই হবে, সমীকরণটা জানলে বাকিটা তুমি লিখতে পারবা। বিচ্যুতি, তো এখন দেখো, গড় বিচ্যুতি মানে হলো কি সমজাতীয় রাশি সমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্যের গড়কে, দেখো কি বলছে, সমজাতীয় রাশিগুলোর সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্য, পার্থক্যের আবার কি গড়কে গড় বিচ্যুতি বলে। তাহলে এখন দেখো, সমজাতীয় রাশিগুলো, আচ্ছা, আমরা পার্থক্য কিভাবে বের করি বলো তো? ধরো, বড়টা থেকে ছোটটা বিয়োগ বিয়োগ করতে করে হয় স্যার। স্যার। হ্যাঁ, বড়টা থেকে ছোটটা মানে বিয়োগ দিয়ে আমরা পার্থক্য বের করি। তাহলে এখন দেখো রাশিগুলা ধরলাম x1 x2 x3, এই যে xn পর্যন্ত, এগুলো হলো রাশিগুলা। আর হলো গড় হলো কোনটা, ওই যে এক্স এর এন। উপর বার, না ওটা এন হলো মোট এক্স সংখ্যা। বার। ও মানে বারটা উপরে। জি হ্যাঁ স্যার, এটা তো সূত্রই। হ্যাঁ হ্যাঁ, এটা হলো গড়। তাহলে পার্থক্য হইব কত, ধর x1 বিয়োগ এক্স বার। এটাই তো এটাই তো রাশিগুলোর সাথে তার গড়ের জি পার্থক্য, স্যার। মানে পার্থক্য মানে এইটা। তাহলে ওই ওই কথা যে পরের বলছে, পার্থক্য। এইভাবে প্রতিটা যে কয়টা রাশি আছে, তুমি এখানে রাশি নিছো x1 2 3 থেকে n পর্যন্ত, যে কয়টা রাশি আছে সবগুলো স্যার, রাশি হ্যাঁ বলো। স্যার এই যে মডুলাস মডুলাস করছে স্যার, পার্থক্যের মডুলাস। হুম, এটা হলো ওই যে মডুলাস আমরা করি। মডুলাস হচ্ছে এটা ও সামেশন মূলত না, সবগুলোর। আচ্ছা, এই মডুলাসের অর্থ আছে, ওই মডুলাস অর্থ হইলো এটা মিন করে এখন x1, এই যে x1 আর এক্স বারের মধ্যে, গড়ের মধ্যে কে বড় কে ছোট তুমি কি জানো? জি না না স্যার। স্যার। জানো না। এই জন্য এই সাইনটা ইউজ করে, যেন যদি মাইনাস সাইন আসে আমরা জানি এই এটার মধ্যে যদি মাইনাস থাকে, ওইটা হচ্ছে পরম মান, প্লাস হোক আর মাইনাস হোক স্যার সবই প্লাস হবে স্যার। প্লাস, ধরো -x হয়ে যাবে কি শুধু এক্স, মানে এটা এটা দিলে কি হয়, এটা দিলে এটার মধ্যে কোনো মাইনাস মান থাকলে ওটা প্লাস হয়ে যায়। এই জন্য আমরা তো জানি না যে এটার মধ্যে কে বড় কে ছোট, এই কারণে এই সাইনটা ইউজ করা হয়। যদি মাইনাস হয়ে যায় তাহলে যেন এটা প্লাস হয়ে যায়, মানে মাইনাসটা প্লাস হয়ে যায়, ও কারণ মাইনাস চলক মানে, বোঝানোর জন্য দিচ্ছে চলক। হ্যাঁ বুঝি নাই। মানে চলক ধরে করছি স্যার, তাই হয়তো মডুলাস দেওয়া লাগছে নাকি? হ্যাঁ, চলক ধরে, কারণ চলকের মধ্যে কে বড় কে ছোট যেটা আমরা জানি না, তাই না? এখন এটা তো ছোট হইতে পারে, এটা ছোট হইতে পারে, জি। এটা বড় হইতে পারে, তখন তো মানটা মাইনাস হয়ে যাবে। এই কারণে জি স্যার। এই সাইনটা ইউজ করা লাগছে। তাহলে যাই হোক, তারপর বলছে কি, এই যে এদের পার্থক্য সমূহের গড়, তো তুমি তো একটু আগে জানছোই, গড় মানে কি মোট রাশিগুলোকে যোগ করে, রাশি কয়টা সংখ্যা জি। ওই সংখ্যা দ্বারা ভাগ। তাহলে এখানে রাশি কয়টা, এই যে একটা দুইটা তিনটা ডট ডট এনটা, তা এন দ্বারা ভাগ। কারণ তুমি তাই এর আগে গড় দেখছো কিভাবে বের করে, ওগুলা যোগ কইরা মোট সংখ্যা দ্বারা ভাগ, এই যে যোগ করে মোট সংখ্যা দ্বারা ভাগ। মানে আগে হইলো নর্মাল গড়ের সময় রাশিগুলাকে যোগ করছে, এখানে তো রাশিগুলা পার্থক্যকে, গড়ের পার্থক্যর গড়, মানে গড়ের রাশিগুলোর রাশিগুলোর সাথে তার গড়ের পার্থক্য, এই পার্থক্যের আবার গড়,
যে সময় কটা পার্থক্য আছে ওগুলো সবগুলো গড়, মানে সবগুলো যোগ কইরা মোট সংখ্যা দ্বারা ভাগ করলে বের হয়ে যায়। তার মানে তুমি এই এই কথাগুলো আগে তুমি ব্যাখ্যা করতে গেলে তো আধা পেজ হয়ে যায়। তুমি যদি লিখতে যাও এগুলো তো আধা পেজ হয়ে যায়, এটা দরকার নাই। তুমি এইটুক ব্যাখ্যা করে দিলে হবে, ডেফিনেশন দিয়া কোনটাকে কি দ্বারা প্রকাশ করছে এগুলো বলে দিবে, বলে দিলে এর ব্যাখ্যা করলে মানে অনেকটুক পেজ হয়ে যায়। এভাবে এগুলা দিবা। এটা হলো গড় বিচ্যুতি। গড় বিচ্যুতি জানলে তাহলে আপেক্ষিক গড় বিচ্যুতি এই যে দেখো সংক্ষেপে এটা দিয়ে দেখো, এটা দিয়ে দেখলে আর এই লেখাগুলো তোমার নিজেই লিখতে পারবা। মানে মানে আপেক্ষিক, এমনি তো আমরা বুঝি আপেক্ষিক মানে তুলনীয়, আপেক্ষিক মানে তুলনীয়। দেখো এই যে গড় বিচ্যুতিকে যদি রাশি সমূহের গড় দ্বারা ভাগ করি তাহলে কি বের হয়? আপেক্ষিক গড় বিচ্যুতি। তো তুমি তো জানোই যে বিদ্যুৎ। রাশিগুলো আমরা x1 থেকে xn পর্যন্ত মানে n পর্যন্ত আমরা ধরছিলাম। তাহলে গড় বিচ্যুতি একটু আগে আমরা দেখছিলাম, গড় বিচ্যুতিকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। আর রাশি সমূহের গড় তো এক্স বার। তা তুমি এটুক যদি জানো, এটুক জানলে তুমি তখন তুমি এই লেখাটা তুমি নিজের ভাষায় সব লিখতে পারবা। লেখা টেখা তারপর তুমি ধরবা, মানে নিজের ভাষায় প্রথমে বলবা যে গড় বিচ্যুতিকে তা রাশি সমূহের গড় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে আপেক্ষিক গড় বিচ্যুতি। ধরি আ- আপেক্ষিক গড় বিচ্যুতি তুমি যে কোনো একটা মান ধরে নাও, যে ধরো এম ধরলা, আপেক্ষিক গড় বিচ্যুতি এম এবং গড় বিচ্যুতি হচ্ছে ডি, এবং রাশি সমূহের গড় বারবার বললা যে রাশি সমূহ হচ্ছে x1 x2 x3 এক্স ডট ডট এক্স এন, x1 x2 ডট ডট এক্স এন। হ্যাঁ, এর হলে এই রাশি সমূহের গড় হইলো এক্স বার। অতএব আপেক্ষিক গড় বিচ্যুতি সমান সমান ডি বাই এক্স বার। এরকম করে লিখলে তোমার লেখাটাও বড় হয়, লেখাটাও মানসম্মত হয়। বুঝা গেছে কিভাবে লিখতে হবে? জি স্যার, এইভাবে লেখা বাড়াইতে আমার হবে। লেখাই সমস্যা হয়ে গেছে। এইসব এইসব ভাবে লেখা বাড়াইলে তখন দেখবে তোমার মার্কস না দিয়ে কোনো উপায় নাই। এরপর দেখো প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতি হইলো এই যে সমজাতীয় রাশি সমূহের গড় থেকে, সমজাতীয় রাশি সমূহের গড় থেকে গড় থেকে। তাদের বিচ্যুতি সমূহের বর্গের, সমজাতীয় রাশি সমূহের গড় থেকে তাদের বিচ্যুতি বিচ্যুতি সমূহের বর্গের যোগফল রাশি সমূহের বিচ্যুতি মানে বোধ হচ্ছে পার্থক্য। হ্যাঁ, আর তাহলে বর্গ দেখো তো আমরা জানি এই যে বর্গ, এই যে দেখো এই যে বর্গ মানে স্কোয়ার। স্কোয়ার। হ্যাঁ, যোগফলকে রাশি সমূহের সংখ্যা অপেক্ষা এক কম। আমরা জানি রাশি আছে কয়টা? এন, এন এর চেয়ে এক কম মানে এন মাইনাস ওয়ান। ওয়ান। হ্যাঁ, তাহলে এভাবে এই মানগুলা প্রতিটার ক্ষেত্রে যেটা আসুক এভাবে ধরে ধরে ব্যাখ্যা করে দিবা যে এইটা এটা এটা মানে এটা, তারপরে তার মানে এখানে তো এটা বলে নাই। আগে যেহেতু বলছে যে রাশিগুলা কি x1 x2, তারপরে বলবা যে এদের বিচ্যুতির বর্গ মানে কি। তুমি আগে বলে নিবা যে বিচ্যুতির বর্গ, প্রথমে x1 x2 এগুলো বলে নিবা। এরপরে বলবা যে বিচ্যুতির বর্গ মানে x1 মাইনাস এক্স বার, এইটা এরকম এরকম বলে। এরপরে অতএব প্রমাণ বিচ্যুতি হইলো। তারপর তুমি, এটা আমি একটা লিখছি, তুমি এরকম আরো দুই তিনটা দিলা, x2 দিলা, x3 দিলা, বা x4 দিলা, 5 দিলা, এরকম দুই একটা দিয়া তারপরে তুমি সূত্রটা লেখো, তখন দেখবে তোমাকে মার্কস না দিয়ে কোনো উপায় নাই। আর প্রমাণ বিচ্যুতি যত কম হবে মাপন দর্শক করতে তত হবে। সূক্ষ্ম। এমনি তো বোঝা যায় ভুল যত কম তার মানে কি ওই জিনিসটা তত বেশি ভালো না। জি স্যার। বিচ্যুতি যত কম মাপন তত সূক্ষ্ম এবং নির্ভরযোগ্য হবে, এটা তো স্বাভাবিক। তো এইসব জিনিসগুলো নিজেরা করবা। আচ্ছা, এরপর দেখো পরম ভ্রান্তি ও আপেক্ষিক ভুল। তাহলে পরম ভুল মানে কি? কোন পরিমাপের সত্যিকার বা সম্ভাব্য যে সর্বাধিক যে মান আর পরীক্ষালব্ধ মানের পার্থক্যকে আমরা কি বলি? পরম ভুল। মানে তার মানে কোন পরিমাপে যে সর্বাধিক সম্ভাব্য যে মান আর তুমি পরীক্ষা করে যে মান পাইছো দুইটার ডিফারেন্সকে বলে পরম ভুল। এগুলো হলো বুঝার পর বুঝে নিবা। তার মানে কি বুঝাইছে? যে সর্বাধিক যে সম্ভাব্য মানটা, তুমি জানো যে আমরা এইটার আহ পরীক্ষা করলে এত মান পেতে পারি। ধরো তুমি তুমি বুঝো যে এই তোমার এই একটা ডোবার ধরো পিএইচ, এটা একটু ধরো ক্ষারীয়। তুমি আগে থেকে অনুমান করতেছো এটা যেহেতু ক্ষারীয় হয়তো বা এটা 9 হইতে পারে। মান পিএইচ এর মান কত হইতে পারে?
নয় হইতে পারে। তুমি ওটার অবস্থা দেখে তুমি এটা অ্যাজাম্পশন করছো যে সম্ভাব্য মান 9 হবে, কিন্তু তুমি যখন পানি পিএইচটা মাপলা তখন তুমি দেখলা যে এটা পিএইচ হলো 10। তাহলে ওই যে তোমার একটা অনুমান ছিল যে সর্বোচ্চ 9 হবে, কিন্তু তুমি পরীক্ষা করে পাইছো কত, 10 বা 8 যাই পাইছো। তাহলে এই দুইটা ডিফারেন্সটাই হচ্ছে কি তোমার পরম ভুল। তো এইসব জিনিসগুলা এভাবে দিয়ে দিবা, তাহলে মানে বিষয় পরীক্ষা। হচ্ছে যে আপনার এই হ্যাঁ, জায়গায় যে সত্যিকার যে মানটা আছে আর আমরা যে পরীক্ষা লব্ধ যে মান পাবো এটা যে হ্যাঁ, আলাদাটাই হইলো পরম ভুল। হ্যাঁ, এটাই পরম ভুল। তার কোনটা মানে বেশি হইতে পারে কি? ওটা হইতে পারে, কারণ দুইটাই তো হইতে পারে। এই যে দেখো, পরম ভুল মান যত কম হবে, মান নির্ণয়ে নির্ভুলতা তত কি হবে, বেশি। স্বাভাবিক, যে কোনো জায়গায় বেশি হবে। ভুল যত কম, ওটা নির্ভুলতা তত বেশি হবে। এটা তো পাগলও বুঝে, ছাগলও বুঝে। ঠিক আছে। জি খালি স্যার। আমরা বুঝি না। তোমরা বুঝো, কিন্তু তোমরা হইলো সব জায়গায় লেখা শর্টকাট করে ফেলো। যতগুলো লিখতে হবে আরো কমায় এত, তাহলে তো হয় না। আর পরম ভুলকে প্রকৃত বা সর্বাধিক সম্ভাব্য এই পরম ভুলটাকে সম্ভাব্য, এই যে তুমি যে সম্ভাব্য মান ধরছো যে 9 হইতে পারে, ওই সর্বাধিক যে সম্ভাব্য মান দ্বারা ভাগ করলে যা পাবো সেটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করি, সেটা হচ্ছে তোমার কি আপেক্ষিক ভুল। তাহলে পরম ভুলটাকে তুমি সত্যিকারের যে মানটা তুমি জানো যে এটা 9 হবে, ওই মান দ্বারা ভাগ করে এটাকে শতকরায় প্রকাশ করলে যে মানটা পাবা, সেটা হচ্ছে কি তোমার কি আপেক্ষিক ভুল। এগুলা ভুল। রিপিট করলাম না, এগুলা তোমরা নিজেরা পড়ে নিবা। আর ভুলের প্রকারভেদ, ভুল কয় ধরনের, 2 ধরনের: নির্ধারণযোগ্য ভুল, অনির্ধারণযোগ্য ভুল। নির্ধারণযোগ্য ভুল কারা, শুধু এটুকু জেনে রাখো যে তুমি ব্যক্তিগত ভুল, যান্ত্রিক ভুল, বিকারজনিত ভুল। মানে ওই যে আমরা বিভিন্ন ওই যে মানে কেমিস্ট্রি ল্যাবে দেখো না, বিভিন্ন রিয়েজেন্ট ইউজ করে না বিকারক, বিভিন্ন রিয়েজেন্ট গুলো, কেমিক্যাল গুলো আর কি, ওগুলো রিয়েজেন্ট। ওই রিয়েজেন্ট তুমি লাগবে হলো, ধরো সালফুরিক অ্যাসিড লাগবে 5 ml, তুমি দিয়ে দিচ্ছ 10 ml। মানে এইরকম বিকারকযোগ্য ভুল। আবার যে পদ্ধতিতে করতে হবে তোমার, ভুল পদ্ধতি তুমি করছো, এটার কারণে হইতে পারে। আবার অ্যাক্সিডেন্টাল হইতে পারে। হ্যাঁ, তো এগুলা হলো কি তোমার নির্ধারণযোগ্য ভুল, যে তুমি দেখছো যে না রে, আমি তো ভুল পদ্ধতিতে এই ভুল ভুল প্রক্রিয়া করছি, তখন তুমি এটা সংশোধন করতে পারবা। বা তুমি দেখছো যে আর আমি তো এই সোডিয়াম ক্লোরাইড দেওয়া লাগতো এতটুকু 1 গ্রাম, আমি দিয়ে দিচ্ছি 2 গ্রাম। মানে এটা তুমি ঠিক করতে পারবা। তো আমার যাই হোক, এইরকম ভুলগুলা, এগুলো হচ্ছে তোমার নির্ধারণযোগ্য ভুল। আর অনির্ধারণযোগ্য ভুল হলো কোনটা, যে ভুলগুলাকে কি এড়ানো যায় না, বা এড়ানো যাদেরকে যায়। পরিমাপ করা যায় না। এই যে যাদেরকে কি এড়ানো যায় না বা পরিমাপ করা যায় না, তারাই হচ্ছে কি অনির্ধারণযোগ্য ভুল। এইসব ভুলে নির্দিষ্ট কোনো মাপ নেই, নির্দিষ্ট কোনো কারণে নেই, তুমি জানোই না কি কারণ হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। তাহলে এটা একটু এই হেডিং গুলা দেখবা, কারণ আমার ভিডিও এটা আছে 3 মিনিট আছে, তো এই জন্য আমি আর এগুলা দেখলাম না। এগুলা খুব কঠিন কিছু না, সহজ পড়া। আর ভুলের উৎস সমূহ একই কথা আমরা তো দেখছি, যে নির্ধারণ আর অনির্ধারণ। অনির্ধারণ। যাক, আমরা মোটামুটি যে কয়টা পড়ছি, হ্যাঁ, এই অধ্যায় থেকে এই এই পড়াগুলো তুমি যদি জানো, তাহলে আশা করি এই অধ্যায় কারো সমস্যা হবে না। এইটুকু জানলে এই অধ্যায় থেকে যদি ক্লাসটা অনেক সুন্দর হয়েছে স্যার। যদি আসে এত তাহলে সংক্ষেপে যে পারবা। ক্লাসটা দেখতে হয়েছে স্যার, আসলে অনেক ভালো হয়েছে। এখন হচ্ছে স্যার অনেক নিজের অনেক ভুল আছে করতে। আমরা অনেক ভুল করছি পরীক্ষার খাতায়, হয়তো বা এখন বুঝতেছি এখন এরকমের অনেক ভুল করছি। তোমাদের আমি পিডিএফটাও দিয়ে দিব, তোমরা বাসায় এটা নোট করবা। নোট করে আমি যেভাবে বলছি ওইভাবে নোট করবা। বইতে যেভাবে হুবু, যে আমি বইটা তো একটা গাইডলাইন। আমি তো কিছু তোমাকে প্রয়োজনে ভিডিওটা দেখে টেনে টেনে দেখবা। এই যে এইসব জিনিসগুলো আমি যেভাবে বলছি ওইভাবে নোট করবা। প্রতিটা মান তুমি নিজে ধরবা, ইয়া করে ব্যাখ্যা ব্যাখ্যা করে বড় করবা। কারণ এটা তো আছে বড়, এই যে মধ্যমা বড় করা নাই, মান ধরা নাই, তুমি মান ধরবা। এই যে এগুলা যেগুলা তো মান ধরা নাই, এগুলা তুমি নিজে নিজে মান ধরবা। হ্যাঁ, বলবা যে গড় বিচ্যুতি হলো, যেমন এখানে বলে নাই যে দড়ি গড় বিচ্যুতি ডি, বলে নাই, তুমি বলবা। তারপর রাশি সমূহের গড় এক্স বার, তুমি বলবা। বলার পর তারপর তুমি ইয়া করবা, এভাবে জিনিসগুলোকে বড় করবা টেনে টুনে, যেভাবে বলছি ভিডিওতে। এভাবে ইয়া করবা, এভাবে ইয়া করলে মানে নোটটাই করবে এভাবে। নোট হুবু হুবু এভাবে করার দরকার নাই।
কারণ এখন তো তোমাদের তো অন্য কোনো সাবজেক্ট নাই, যেহেতু এই সাবজেক্টেই অন্য কোনো সব সাবজেক্ট পাস করে ফেলছো, তাহলে এই সাবজেক্টটাতে সময় দাও, এভাবে নোট করো, এভাবে নোট করলে নোট করো এবং হলো পড়ো। পড়ার সময় কিভাবে পড়বা? তুমি ওই যে ধরো আপেক্ষিক গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি পড়ছো, পড়ার পরে তুমি খাতার উপর হাত দিয়ে বা একটু বন্ধ করে নিজেটা নিজে বলো, বলার চেষ্টা করো, দেখো পারো কিনা। মনে করবা পড়ানো মানে বলার সময় এমন ভাবে বলবা, মনে করবা যে তুমি কাউকে পড়াচ্ছ, এমন ভাবে ইয়ে করো, তাহলে দেখবা পড়াগুলা মনে থাকবে। তাহলে আমি এটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? ভিডিও দিয়ে দিব, যে কোনো মতো লাইনটা কেটে যাবে। তাহলে আজকে এতটুকুই থাক, আর আমার বাকি। ভিডিও করা আছে, আমার ভিডিও করা আছে, তারপর আপনি দিয়ে দেন। আচ্ছা, আমি এখানে ভিডিও দিয়ে দিব, ওই যে তোমরা হইলো বাকি যারা আছে এদেরকে বইলো, বলে এদেরকে ওই যে জুমে জয়েন করে প্র্যাকটিস করাইও কালকে, তারপরে আমি পরের ক্লাস মানে জানাই দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ঠিক আছে। আর স্যার এর পিডিএফ গুলো পাওয়া যাবে? আমি দিয়ে দিব পিডিএফ, সমস্যা নেই। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।